বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায় যা বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং শক্তিশালী জায়গাগুলির মধ্যে একটি অফশোর অয়েল প্ল্যাটফর্ম, যেখান থেকে বেরোয় সেই কালো সোনা যা সারা বিশ্বের অর্থনীতি চালায়। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনার গাড়ির পেট্রোল, আপনার বাড়ির গ্যাস, আপনার মোবাইলের প্লাস্টিক সব কিছুর শুরু এখান থেকেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই তেল মাটির নিচ থেকে বেরিয়ে আপনার হাত পর্যন্ত কিভাবে পৌঁছায়? সেই প্রক্রিয়াটা এতই জটিল, এতই বিপজ্জনক এবং এতটাই আশ্চর্যজনক যে দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটি অফশোর প্ল্যাটফর্মে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল তোলা হয়, কিভাবে তা সংরক্ষণ করা হয় এবং কিভাবে একটি বিশাল ট্যাঙ্কার জাহাজে লোড করা হয়। এই প্রক্রিয়াটি ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিস, যেখানে হাজার হাজার কর্মী, মাইলের পর মাইল লম্বা পাইপলাইন এবং বিলিয়ন ডলারের যন্ত্রপাতি কাজ করে। তাই যদি আপনি ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন, প্রযুক্তি ভালো লাগে বা শুধু নতুন কিছু শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এমন বিরল ভিডিও শুধু এখানেই পাওয়া যায়। চলুন শুরু করি এই অবিশ্বাস্য যাত্রা, সমুদ্রের তলদেশ থেকে শুরু করে ট্যাঙ্কার জাহাজের ট্যাঙ্ক পর্যন্ত। প্রথমেই বুঝে নেওয়া যাক এই অফশোর অয়েল প্ল্যাটফর্ম জিনিসটা কি, আর এটা সমুদ্রের মাঝখানে কেন থাকে, মাটিতে কেন নয়। বন্ধুরা, অপরিশোধিত তেল শুধু মাটিতেই থাকে না। বিশ্বের তেলের এক বিশাল অংশ সমুদ্রের গভীর তলদেশের নিচে, অর্থাৎ সি বেডের ভেতরে লুকিয়ে থাকা পাথরের স্তরে থাকে। সেখানে পৌঁছানোর জন্য ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এমন এক মেগা স্ট্রাকচার যা সমুদ্রের উপরে দাঁড়িয়ে থাকে, যাকে বলে অফশোর অয়েল প্ল্যাটফর্ম বা অয়েল রিগ। এই প্ল্যাটফর্মগুলো তিন ধরনের হয়। প্রথমত, ফিক্সড প্ল্যাটফর্ম, যা সরাসরি সমুদ্রের তলদেশে পুঁতে দেওয়া হয়। দ্বিতীয়ত, ফ্লোটিং প্ল্যাটফর্ম, যা পানির উপর ভাসে কিন্তু নোঙর দিয়ে আটকে রাখা হয়। এবং তৃতীয়ত, এফপিএসও, অর্থাৎ ফ্লোটিং প্রোডাকশন স্টোরেজ অ্যান্ড অফলোডিং ভেসেল, যা একটি ভাসমান কারখানার মতো কাজ করে। এগুলোর উচ্চতা 300 থেকে 600 ফুট পর্যন্ত হয়, মানে এগুলো কুতুব মিনারের চেয়েও উঁচু। একটি বড় প্ল্যাটফর্মে 200 থেকে 500 কর্মী থাকেন, যারা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করেন। এদের কাছে হাসপাতাল, হেলিপ্যাড, জিম, ডাইনিং হল সব কিছুই থাকে, কারণ এই মানুষগুলো মাসের পর মাস বাড়ি যেতে পারেন না। এই প্ল্যাটফর্মগুলো এতটাই শক্তিশালী হয় যে 30 মিটার উঁচু ঢেউ এবং ক্যাটেগরি 5 মাত্রার ঘূর্ণিঝড়ও এগুলোকে টলাতে পারে না। একটি অফশোর প্ল্যাটফর্ম তৈরি করতে 5 থেকে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়। ভেবে দেখুন এটা কত বড় বিনিয়োগ। আর এরপরেও এটি একটি অত্যন্ত জরুরি কাজ করে, যা পুরো বিশ্বের শক্তির চাহিদা পূরণ করে। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে, ড্রিলিং, অর্থাৎ মাটির নিচে তেল খোঁজা এবং তা ওপরে তুলে আনা। এই প্রক্রিয়াটি শুরু হয় একটি বিশেষ মেশিন দিয়ে, যাকে রোটারি ড্রিল বলে। এই ড্রিল বিটটি অত্যন্ত ধারালো হিরে বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি হয়, যা পাথরের মতো শক্ত শিলাকেও কেটে ফেলতে পারে। ড্রিল বিটটিকে ঘোরানোর জন্য ওপরে একটি বড় মেশিন বসানো হয়, যাকে ডেরিক বলে। এটি সেই লম্বা টাওয়ার যা আপনারা প্ল্যাটফর্মের ছবিতে দেখে থাকবেন। ড্রিলিং করার সময় একটি বিশেষ তরল নিচে পাঠানো হয়, যাকে ড্রিলিং মাড বা কাদা বলে। এটি আসলে কোনো সাধারণ কাদা নয়, বরং এটি একটি ইঞ্জিনিয়ারিং করা রাসায়নিক মিশ্রণ, যা শিলাকে ঠান্ডা রাখে, ড্রিল বিটকে পিচ্ছিল বা লুব্রিকেট রাখে এবং চাপ নিয়ন্ত্রণ করে। ড্রিলিং 1000 থেকে 5000 মিটার গভীর পর্যন্ত হয়। প্রথমে সমুদ্রের পানি পার হতে হয়, তারপর সমুদ্রতলের পাথর এবং তারপর 3টি ভিন্ন ভূতাত্ত্বিক স্তরের ভেতর দিয়ে যেতে হয়। তখন পাওয়া যায় সেই রিজার্ভার যেখানে তেল আছে। যখন ড্রিলটি রিজার্ভার পর্যন্ত পৌঁছে যায়, তখন একটি বড় বিপদ থাকে, ব্লো আউট, যখন মাটির নিচের চাপ এতটাই বেশি থাকে যে তেল ও গ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। এটি আটকানোর জন্য প্ল্যাটফর্মগুলোতে বিওপি, অর্থাৎ ব্লো আউট প্রিভেন্টার লাগানো হয়। এটি একটি বিশাল ভালভ সিস্টেম, যা জরুরি অবস্থায় পুরো কূপটিকে বন্ধ করে দিতে পারে। 2010 সালে ডিপ ওয়াটার হরাইজনে এই বিওপি ব্যর্থ হয়েছিল এবং বিশ্বের সবচেয়ে বড় তেল ছড়ানোর বা অয়েল স্পিলের ঘটনা ঘটেছিল। একটি কূপ ড্রিল করতে 60 থেকে 100 দিন সময় লাগে এবং একটি প্ল্যাটফর্মে একসঙ্গে 20 থেকে 40টি কূপ বিভিন্ন কোণে ড্রিল করা যেতে পারে। কূপ প্রস্তুত হয়ে গেলে শুরু হয় নিষ্কাশন বা এক্সট্র্যাকশনের প্রক্রিয়া, অর্থাৎ মাটির নিচ থেকে তেলকে উপরে টেনে ওঠানো। আর এখানে একটি মজার ব্যাপার আছে, অনেক সময় তেলকে পাম্প করতে হয় না, কারণ মাটির নিচে এতটাই চাপ থাকে যে তেল নিজে থেকেই উপরে উঠে আসে। একে ন্যাচারাল ফ্লো বা স্বাভাবিক প্রবাহ বলে। যেমন একটি আটকানো বোতল খুললে পানি নিজে থেকেই বইতে শুরু করে। কিন্তু যখন চাপ কমে যায়, তখন সাবমার্সিবল পাম্প বা গ্যাস ইনজেকশন ব্যবহার করা হয়,
যেখানে গ্যাসকে আবার নিচে পাঠিয়ে চাপ বাড়ানো হয়। এখন সমস্যা হলো যে তরলটি ওপরে আসে তা শুধু অপরিশোধিত তেল হয় না, এর মধ্যে মেশানো থাকে পানি, প্রাকৃতিক গ্যাস, বালি এবং রাসায়নিক। এগুলোকে আলাদা করতে হয় এবং এখানেই কাজে আসে প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিন, 3-ফেজ সেপারেটর। এটি একটি আনুভূমিক ড্রামের মতো হয়, যেখানে মাধ্যাকর্ষণ এবং চাপ ব্যবহার করে 3টি জিনিস আলাদা করা হয়। সবার নিচে পানি, মাঝখানে ক্রুড অয়েল এবং ওপরে গ্যাস। গ্যাস হয় জ্বালিয়ে দেওয়া হয়, যা আপনারা গ্যাস ফ্লেরিং হিসেবে দেখে থাকবেন, অথবা পাইপলাইনের মাধ্যমে অন্য কোনো জায়গায় পাঠানো হয়। বের করা পানি শোধন করে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় অথবা পুনরায় ইনজেক্ট করা হয়। ক্রুড অয়েল পরবর্তী প্রসেসিংয়ের জন্য এগিয়ে যায়, যেখানে এটি ফিল্টার করে, পরীক্ষা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে স্টোরেজ ট্যাঙ্কে পাঠানো হয়। একটি মাঝারি আকারের প্ল্যাটফর্ম দিনে 500 থেকে 2 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করতে পারে। এখন ক্রুড অয়েল তোলা এবং আলাদা করা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ট্যাঙ্কার জাহাজ আসা পর্যন্ত এগুলো কোথায় রাখা হবে? এখানেই কাজে আসে এফপিএসও, ফ্লোটিং প্রোডাকশন স্টোরেজ অ্যান্ড অফলোডিং। এটি একটি জাহাজের মতো বিশাল নৌযান, যা প্ল্যাটফর্মের কাছে নোঙর করা থাকে এবং একটি ভাসমান গুদামের মতো কাজ করে। এর আকার 250 থেকে 330 মিটারের মতো হয়, অর্থাৎ একসাথে 3টি ফুটবল মাঠের সমান, এবং এর স্টোরেজ ধারণ ক্ষমতা হয় 1 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল। ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রিত ট্যাঙ্ক থাকে, কারণ ক্রুড অয়েল ঠান্ডা হলে ঘন হয়ে যায় এবং পাম্প করা কঠিন হয়ে পড়ে। প্রতিটি ট্যাঙ্কে সেন্সর লাগানো থাকে, যা 24 ঘন্টা তাপমাত্রা, চাপ এবং তেলের স্তর পর্যবেক্ষণ করতে থাকে, আর এই সব ডেটা সরাসরি কন্ট্রোল রুমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ সিস্টেম হল কাস্টাডি ট্রান্সফার মিটারিং, যা একদম নিখুঁতভাবে মাপে যে ঠিক কতটা তেল জমা আছে, কারণ 1 ব্যারেল এদিক ওদিক হলেও $মিলিয়ন লোকসান। এখন তেল প্রস্তুত, এফপিএসও পূর্ণ হচ্ছে, এবার ট্যাঙ্কার জাহাজ আসার সময় হয়ে গেছে। বন্ধুরা, এবার সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য পুরো প্ল্যাটফর্ম অপেক্ষা করছিল। দূরের সমুদ্রে একটি কালো ছায়া দেখা যায় এবং ধীরে ধীরে সেই বিশাল ট্যাঙ্কার জাহাজটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসতে থাকে। এটি কোনো ছোট নৌকা নয়, এটি হলো VLCC, অর্থাৎ ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। 330 মিটার লম্বা এবং 60 মিটার চওড়া, মানে একটা ছোট পাড়ার সমান বড় একটি আস্ত জাহাজ। ট্যাঙ্কার ক্যাপ্টেন এবং প্ল্যাটফর্ম কন্ট্রোল রুমের মধ্যে অনবরত রেডিও যোগাযোগ চলতে থাকে। গতি, দিক, বাতাস, স্রোত সবকিছু হিসেব করা হয়, কারণ সামান্য একটা ভুল আর ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। ট্যাঙ্কারকে সঠিক পজিশনে আনার জন্য আসেন বিশেষজ্ঞ মারিন পাইলটরা, যারা সারা জীবন শুধু এই একটা কাজই করেন। তারপর শুরু হয় মুরিং। মোটা স্টিলের দড়ি দিয়ে ট্যাঙ্কারকে এফপিএসওর সাথে বাঁধা হয়। এক একটি দড়ির ওজন প্রতি মিটারে 100 কিলোগ্রাম, যাতে এটি একেবারে নড়াচড়া না করতে পারে। সবশেষে ট্যাঙ্কার এবং এফপিএসওর মধ্যে সংযুক্ত করা হয় একটি বড় নমনীয় পাইপ, কার্গো হোজ। এটাই সেই প্রধান সংযোগ যার মাধ্যমে তেল এক নৌযান থেকে অন্যটিতে যায়। এই পুরো ডকিং প্রক্রিয়ায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে, কারণ সমুদ্রে কোনো ভুল হলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না। এবার চলে এসেছে এই পুরো ভিডিওর সবচেয়ে মহাকাব্যিক মুহূর্ত, ক্রুড অয়েল লোডিং। যখন সেই কালো সোনা এফপিএসও ট্যাঙ্ক থেকে বেরিয়ে ট্যাঙ্কারের ভেতরে যায়, কন্ট্রোল রুম থেকে সিগন্যাল যায় এবং বিশাল পাম্পগুলো চালু হয়। 5000 হর্স পাওয়ারের পাম্প, যা 1 ঘন্টায় 5000 ব্যারেল অর্থাৎ 80 লাখ লিটার তেল এক নৌযান থেকে অন্য নৌযানে ঢেলে দেয়। সম্পূর্ণ লোডিংয়ে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। কোনো স্ফুলিঙ্গ নয়, কোনো শিখা নয়। ডেডিকেটেড অয়েল ট্রান্সফার টিম প্রতি মিনিটে সতর্ক থাকে। যখন সবগুলো ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায়, তখন প্রতিটি লিটারের হিসেব করা হয় এবং নথিপত্রে স্বাক্ষর হয়, যা $বিলিয়ন লেনদেন সম্পন্ন করে। তারপর মুরিং লাইনগুলো খুলে দেওয়া হয় এবং সেই বিশাল ট্যাঙ্কারটি ধীরে ধীরে দিগন্তের দিকে এগিয়ে যায়, ভারী তেলে বোঝাই হয়ে পৃথিবীর প্রয়োজন সাথে নিয়ে। সেই ট্যাঙ্কারটি এখন রিফাইনারির দিকে যাচ্ছে, যেখান থেকে তৈরি হবে আপনার পেট্রোল, ডিজেল, প্লাস্টিক এবং ওষুধ। তাই বন্ধুরা, পরের বার পেট্রোল পাম্পে এক মুহূর্ত দাঁড়িয়ে সেই হাজার হাজার কর্মীদের কথা ভাববেন, যারা সমুদ্রের মাঝখানে দিনরাত কাজ করে যাতে আপনাদের পৃথিবী সচল থাকে। যদি আপনি দৈনন্দিন জীবনে ক্রুড অয়েল থেকে তৈরি জিনিসপত্র ব্যবহার করেন, তাহলে কমেন্টে লিখুন ক্রুড অয়েল। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।